স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আখেরি মোনাজাতে শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ, কাল শুরু হচ্ছে দ্বিতীয় ধাপ। ব্রাহ্মণবাড়িয়া শহরের বর্জ্য থেকে জৈব সার তৈরির প্ল্যান্ট বন্ধ, ময়লার দুর্গন্ধে নাকাল নগরবাসী। ঝালকাঠির নলছিটিতে গড়ে উঠেছে পাখির অভয়ারণ্য, দেখা যাচ্ছে অর্ধশত প্রজাতির পাখি। এবারে বিস্তারিত। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের আহমেদ। তিনি মুসলিম উম্মাহ, দেশ, জাতীয় মানবতার জন্য দোয়া করেন। কাল সোমবার শুরু হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। রোববার ভোর থেকে টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল নামে। সবার লক্ষ্য ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাতে অংশ নেয়া। সকাল ৯টা ১১ শুরু হয় মোনাজাত। পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের খতিব মাওলানা জোবায়ের আহমেদ। ২৪ মিনিট ধরে চলা মোনাজাতে মুসলিম উম্মাহ ও মানবতার কল্যাণে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন তিনি। ৯টা ৩৫ মোনাজাত শেষ হয়। তাবলিগ জামাতের এই আয়োজনে অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন দেশ বিদেশের মুসল্লিরা। আখিরি মোনাজাত সামনে রেখে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাপুর থেকে গাজীপুরের ভোগড়া এবং আশপাশের মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বড় বড় মুরব্বীরা বয়ান করলেন, ইমানি খোরাক পাওয়া যায়, আখিরাতকে বোঝা যায়। ইজতেমায় নারীদের জন্য আলাদা ব্যবস্থা না থাকায় ময়দানের বাইরে থেকে অনেক নারী আখিরি মোনাজাতে অংশ নেন। এখানে যা শিখছি, যা আমল করছি, এগুলো আমরা বাসায় যা আবার আমাদের আহলিয়া সবাইকে নিয়ে আমরা এগুলো সুন্দর মতন আমল করবো ইনশাআল্লাহ। দোয়া করি সকলকে এখানে আসার জন্য। ইজতেমা ময়দান ও মুসল্লিদের নিরাপত্তায় কাজ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল বহর। আমরা ধীর গতিতে আস্তে আস্তে যার যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য যে সকল জায়গায় বাস রাখা আছে সে সকল জায়গায় চলে যাবেন। আখিরি মোনাজাত উপলক্ষে টঙ্গী, গাজীপুর, উত্তরার অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানা বন্ধ রাখা হয়। দীপ্ত বার্তা কক্ষ। ব্রাহ্মণবাড়িয়া শহরের বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের উদ্যোগ মুখ থুবড়ে পড়েছে। এজন্য নির্মিত প্ল্যান্ট নানা কারণে উৎপাদনে যেতে পারছে না, ফলে বর্জ্যের দুর্গন্ধ থেকে নগরবাসী মুক্তি পাচ্ছে না। প্রায় ২ বছর ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে ১,৩০,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত জৈব সার উৎপাদনের এই প্ল্যান্ট। ২০২৩ সালে উদ্বোধন হলেও নানা সংকটে এখনও উৎপাদনে যেতে পারেনি ব্রাহ্মণবাড়িয়ার শহরতলির ৬ বাড়িয়ার এই স্থাপনা। এই প্ল্যান্টে পচনশীল বর্জ্য থেকে জৈব সার এবং কঠিন বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের কথা ছিল। প্রাথমিক পর্যায়ে ২টি প্রতিষ্ঠানকে দায়িত্বও দেয়া হয়, কিন্তু পচনশীল বর্জ্য থেকে কঠিন বর্জ্য আলাদা করার জটিলতা আর বর্জ্যের উৎকট গন্ধের কারণে মুখ ফিরিয়ে নেয় প্রতিষ্ঠান দুটি। প্রায় ৩ লাখ জনগোষ্ঠীর শহরটিতে প্রতিদিন ১০০ থেকে ১২০ টন বর্জ্য হয়, কিন্তু পৌরসভার ডাম্পিং স্টেশনের পাশের এই প্ল্যান্ট উৎপাদনে না আসায় জমছে বর্জ্যের স্তূপ। এগুলো পোড়ানোর কারণে ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন শহরের বাসিন্দারা। এখানে মশায় মাছিয়ে আমাদের থাকা খুব কষ্ট হইতেছে। যেভাবে রাখা হয়েছে তার কারণে দেখা যায় যে চলাচলের রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। বিষাক্ত গ্যাস এবং বিষাক্ত ময়লার দুর্গন্ধ যেহেতু এরা দক্ষিণ প্রান্তে, সেটা পুরো পৌরসভাতেই ছড়াচ্ছে। এই অবস্থায় কার্যকর উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। কোম্পানি যাদের সাথে তাদের চুক্তি হয়েছিল তারা কি আদৌ কাজ করবে কিনা সেই ব্যাপারে পৌরসভার এখনো কোনো আপডেট নেই। আমরা পরিবেশ অধিদপ্তরকে এই ব্যাপারে আপডেট নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। ব্রাহ্মণবাড়িয়া শহরের বাসিন্দারা বলছেন, এই প্ল্যান্টটি দ্রুত উৎপাদনে এলে বর্জ্যের যন্ত্রণা থেকে তাদের মুক্তি মিলবে। দীপ্ত বার্তা কক্ষ।
উন্নত চিকিৎসার দাবিতে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা রাজধানীর শিশু মেলা সড়কে অবস্থান নিয়েছেন। এতে মিরপুর, ধানমন্ডি, ফার্মগেট ও আগারগাঁও সড়কে স্থবিরতা দেখা দিয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রবিবার সকাল 11টা থেকে শিশু মেলার সামনে 3 রাস্তার মোড়ে আহতরা তাদের দাবি আদায়ে অবস্থান শুরু করেন। এর আগে শনিবার রাত থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। অনেকের হাতে স্যালাইন, ভাঙা পায়ে ব্যান্ডেজ ও ক্র্যাচে ভর করে সড়কে অবস্থান নিয়েছেন। রাজধানীর শ্যামলীতে আছেন সহকর্মী সানজিদা প্লাবনী, তার কাছে জানবো সবশেষ তথ্য। প্লাবনী, আহতদের দাবি পূরণের বিষয়ে প্রশাসনের কেউ ঘটনাস্থলে গেছেন কি? আনোয়ার, এখন পর্যন্ত কিন্তু প্রশাসন থেকে এই যে জুলাই অভ্যুত্থানে যে আহত ছাত্র জনতা আন্দোলন করছেন, এখন পর্যন্ত কোনো প্রশাসন থেকে কোনো ব্যক্তিকে আমরা এখনো উপস্থিত হতে দেখিনি ঘটনাস্থলে। আসলে ক্ষতিপূরণ, উন্নত চিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন ছাত্র জনতা, তারা কিন্তু আসলে গতকাল সন্ধ্যায় পঙ্গু হাসপাতালের সামনে থেকে আসলে তারা আন্দোলন করছিলেন। সেখান থেকে তাদের অবস্থান থেকে সরে এসে তারা শিশু মেলার সামনে এসে আসলে তারা অবস্থান করছেন এবং আজকে সকাল 10:30 থেকে তারা এই আন্দোলনের জন্য তারা এই জায়গাটিকে বেছে নিয়েছেন এবং চারদিকের যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু পুরোপুরি বন্ধ এবং চরম ভোগান্তিতে জনগণ আসলে পড়েছেন। এখন পর্যন্ত আমরা আপনাদেরকে যে দৃশ্যটা দেখাতে পারি যে এখানে ছাত্র জনতার ভিড় কিন্তু আসলে বাড়ছে এবং শুধু জুলাই অভ্যুত্থানে যে যারা ছাত্র, যে শিক্ষার্থীগুলি আহত হয়েছিলেন তারা নয়, এখানে কিন্তু আসলে উপস্থিত হয়েছেন ছাত্র জনতার মধ্যে যেসব জনতাও আসলে আহত হয়েছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারাও কিন্তু আসলে তাদের দাবি দাওয়াতে অনড় রয়েছেন বা অটল রয়েছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে বা যতক্ষণ পর্যন্ত তাদেরকে লিখিত বা মৌখিক লিখিতভাবে তাদেরকে তাদের দাবি দাওয়া পূরণের ব্যাপারে জানানো হবে না, তারা কিন্তু এই আন্দোলন এখানে আসলে করবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আনোয়ার যে বিভিন্ন জায়গায় আসলে এখানে জনসমুদ্রের মতো যেটা আমরা আসলে দেখতে পাচ্ছি যে প্রচুর শিক্ষার্থী, প্রচুর আন্দোলনে আহত ব্যক্তিরা আসলে এখানে উপস্থিত হয়েছেন। আমরা কিন্তু হুইল চেয়ার নিয়ে যারা হাঁটতে পারে না, জুলাই অভ্যুত্থানে যারা পঙ্গু হয়েছেন, যারা হাঁটতে পারছেন না, তারা হুইল চেয়ারে, তারা ক্র্যাচে করে ভর করেও কিন্তু আসলে এখানে আসছেন এবং তারা এই আন্দোলনে সমবেত হচ্ছেন এবং তারা জানাচ্ছেন যে তারা তাদের যে দাবি দেওয়া আছে তারা সেই দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে অনড় রয়েছেন এবং তারা তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে আসলে এখান থেকে এই মানে আন্দোলন ছেড়ে তারা যে রাস্তায় নেমেছেন তারা আন্দোলন ছেড়ে যাবেন না। আসলে এখানে আহত শিক্ষার্থীদের সাথেও আমার কথা হয়েছে, তাদের কাছে আসলে জানতে চেয়েছি যে তারা কি দাবি জানিয়েছেন বা তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা খুব সুশৃঙ্খলভাবেই এখানে আন্দোলন করে যাচ্ছেন। তারা যেটি ইমার্জেন্সি যে গাড়িগুলি রয়েছে অর্থাৎ অ্যাম্বুলেন্স সহ যে ইমার্জেন্সি বিষয়গুলি তারা কিন্তু গাড়িগুলিকে যেতে দিচ্ছেন, অন্য গাড়িগুলি কিন্তু তারা যেতে দিচ্ছে না। তারা বলছেন যে এখানে আসলে মানুষের ভোগান্তি হচ্ছে কিন্তু তারা মাঠে নামতে আসলে তারা বাধ্য হয়েছেন, এই আন্দোলন করতে বাধ্য হয়েছেন। তার কারণ তাদেরকে জুলাই অভ্যুত্থানে যে দাবি দেওয়ার বিষয়ে তাদেরকে যে আশ্বস্ত করা হয়েছিল সেই দাবি দাওয়াগুলি কিন্তু তাদের এখনো পূরণ হয়নি। তারা তাদের ভবিষ্যৎ নিয়ে আসলে শঙ্কিত, তারা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হওয়ার ফলে। প্লাবনী, আপনাকে ধন্যবাদ। শ্যামলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সানজিদা প্লাবনী। এবারে অমর একুশে বইমেলা প্রসঙ্গ। দ্বিতীয় দিনে গড়িয়েছে অমর একুশে বইমেলা। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে এই আয়োজন। সেখানে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান। বইমেলায় আজ নতুন কয়টি বই এসেছে আর ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি কেমন দেখছেন?
আনোয়ারুল, নতুন বইয়ের সংখ্যাটি এখনও জানানো হয়নি, তবে কিছুক্ষণ পরেই হয়তোবা আমরা জানতে পারবো নতুন বই কতগুলো এলো। তবে আজ মেলার দ্বার খুলে যায় ৩টার পর থেকেই কিন্তু পাঠক দর্শনার্থী মেলায় প্রবেশ করতে শুরু করেন এবং তারা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তবে এখনও কিন্তু বহু স্টল রয়েছে যেগুলো এখনও প্রস্তুত হয়নি। সেই স্টলগুলোর প্রস্তুত করতে কিন্তু প্রকাশকরা সময় পার করছেন। এর পাশাপাশি যারা পাঠক আসছেন তারা তাদের পছন্দসই বইগুলো খুঁজে বেড়ানোর চেষ্টা করছেন। তবে যারা পছন্দ হয়ে যাচ্ছে, যারা যেই বইয়ের জন্য অনেকে আগে থেকে ভেবে এসছেন সেই বইগুলো কিনবেন, সেগুলো কিন্তু অনেকে কিনছেন। তবে প্রকাশক বা বিক্রয়কর্মী যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন আসলে যেহেতু মেলা কেবল শুরু হলো, এখনও বই বিক্রির সেই সংখ্যাটা আসলে তেমন বাড়েনি। কয়েকটি প্রকাশনীতে দর্শনার্থী পাঠকদের অনেক ভিড় রয়েছে। সে বাচ্চাদের বই, বিজ্ঞান ভিত্তিক বই, এই ধরনের বইগুলোর নন ফিকশন যে বইগুলো রয়েছে সেগুলোর প্রতি এবং বাচ্চাদের যে ফিকশন বইগুলো রয়েছে সেগুলোর বেশ ভালো বিক্রি হচ্ছে আমরা দেখেছি। তবে অন্যান্য বই বা অন্যান্য স্টলগুলোতে এখনও সেভাবে জমে ওঠেনি, এখনও তারা পুরোপুরি তাদের নতুন বইগুলো এখন আসলে আসেনি। তবে পাঠকরা একটা জিনিস বলছেন যে এবারের মেলার আয়োজনটা তাদের কাছে একটু ভিন্ন রকম লাগছে এবং এবারে মেলায় কিন্তু আসলে স্টল সংখ্যা অনেক রয়েছে, প্রায় 700-রও বেশি স্টল রয়েছে এবং প্যাভিলিয়ন রয়েছে 37টির মতো। এই প্যাভিলিয়নগুলোর বিন্যাসগুলো এবার একটু ভিন্ন রকম আঙ্গিকে করা হয়েছে এবং বিভিন্ন স্টলগুলো সাজানোও হয়েছে বিভিন্ন কারুকাজের মাধ্যমে। তবে মেলার পুরোপুরি অন্যান্য স্টলগুলো যেগুলো এখনও প্রস্তুত হয়নি সেগুলো প্রস্তুত হতে আরও 4-5 দিন সময় লাগবে। বিকেল 4টার পর থেকে আমরা দেখেছি যে পাঠকের একটা বেশ চাপ আমরা দেখতে পাচ্ছি। বিকেল গড়ানোর সাথে সাথে আসলে পাঠকের চাপটা বাড়তে শুরু করেছে এবং পাঠকের চাপের সাথে সাথে বিক্রয়কর্মীরাও ব্যস্ত সময় পার করছেন। তবে যেই আশানুরূপ সাধারণত মেলায় যে ভিড়টা থাকে সেই ভিড়টা আসলে এখনও তৈরি হয়নি এবং এই ভিড় তৈরি হতে বেশ সময় লাগবে এবং সেই সময় কাটিয়ে মেলা পুরোপুরি জমে উঠবে বলে প্রত্যাশা করছেন প্রকাশক, পাঠক এবং লেখকরা। আর নতুন বইয়ের অপেক্ষায় রয়েছেন পাঠকরা, অনেকে এসে নতুন বই না পেয়ে ফিরে যাচ্ছেন। তবে নতুন বই কয়েকদিনের মধ্যেই পুরোপুরিভাবে যে নতুন বইগুলো আসা শুরু করার কথা সেগুলো স্টলগুলোতে উঠবে বলেই জানাচ্ছেন প্রকাশকরা। আনোয়ারুল। মোহসান, আপনাকে ধন্যবাদ। অমর একুশে গ্রন্থমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল মোহসান। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারকে আটক করেছে পুলিশ। গতরাতে চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়। সিএমপির খুলশী থানা পুলিশ জানায় তার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে। সকালে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করে খুলশী থানা পুলিশ। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। ফটিকছড়ির আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই তিনি। দেশব্যাপী অর্ধবেলা হরতালের সমর্থনে চট্টগ্রামের একে খান মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নামের একটি সংগঠন। সংগঠনের চেয়ারম্যান ইমাম হায়াতের নির্দেশনায় দেশব্যাপী আধা বেলা হরতাল ডাকা হয়। চট্টগ্রামের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, ফেনীতে ইনসানিয়াত বিপ্লবের ডাকা সমাবেশ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি। তারা জানান, স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই আন্দোলন। অবশ্য হরতালে কোনো প্রভাব দেখা যায়নি। এক পর্যায়ে জনদুর্ভোগ লাঘবে অবস্থান গ্রহণকারীদের সরিয়ে দেয় পুলিশ। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। রবিবার নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার এবং নতুন ভোটারদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের জানান, এবছর ভোটার তালিকা হালনাগাদে নির্ভুলভাবে তথ্য সংগ্রহের কাজ করা হচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক ঐকমত্য প্রক্রিয়ার বিষয়, নির্বাচন কমিশনের বিষয় নয়। তফসিল ঘোষণার পর নিবন্ধিত রাজনৈতিক দল থাকলে তখন সে সিদ্ধান্ত নেওয়া হবে। ফেব্রুয়ারির মধ্যে নতুন দল গঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। রবিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি কথা জানান। এর আগে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শেষে ছাত্র জনতার উপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহমুদুল হাসানের রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন মোহাম্মদ আলী ও কবির হোসেন। তারা দুজনই পলাতক। এছাড়া সাবেক এমপি আমানুর রহমান খান রানা, তার ভাই সাবেক পৌর মেয়র শহীদুর রহমান খান মুক্ত, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সানিয়াত খান বাপ্পা ও ব্যবসায়িক নেতা জাহিদুর রহমান খান কাকুন সহ 10 জনকে খালাস দেওয়া হয়েছে। 2013 সালের 18 জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ তার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। এই ঘটনার 3 দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর মোহনপুর উপজেলার সড়কে আলু ফেলে বিক্ষোভ করছেন কৃষকরা। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে রাজশাহী নওগাঁ মহাসড়কে আলু ফেলে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। কৃষকরা জানান, প্রতি কেজি আলু সংরক্ষণের আগে হিমাগারে 4 টাকা ভাড়া নিত, এবার 8 টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়া কমানো না হলে এই কর্মসূচি চলমান থাকবে। পাশাপাশি মহাসড়ক অবরোধেরও হুমকি দেন তারা। বিক্ষোভ মিছিলে মোহনপুর, তানোর ও পবা উপজেলার কয়েক হাজার কৃষক অংশ নেন। এর আগে গত মাসে তানোর উপজেলার কৃষকেরা একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। জিপিএইচ মহারাজ 2024-এর মূল পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই ফ্ল্যাগশিপ ইভেন্টে জিপিএইচ তাদের চ্যানেল পার্টনারদের বাৎসরিক পারফরমেন্সের ভিত্তিতে বিশেষ সম্মাননা দেয়। জিপিএইচের 185 জন চ্যানেল পার্টনার এতে উপস্থিত ছিলেন। এর মধ্য থেকে 10 জনকে মহারাজ ও 10 জনকে মহাবীর সম্মাননা প্রদান করা হয়। এছাড়া প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে 18 জন চ্যানেল পার্টনার বীর প্রতাপ উপাধিতে সম্মানিত করা হয়। 2 দিনব্যাপী অনুষ্ঠানে চ্যানেল পার্টনারদের সন্তানদের GPA-5 সম্মাননা এবং তাদের মায়েদের কৃতিমা সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও গেম শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিজয়ীদের পুরস্কারও দেওয়া হয়। ঝালকাঠির নলছিটিতে মরগাঙ্গীর জলরাশি ঘিরে তৈরি হয়েছে পাখির অভয়ারণ্য। ফলে প্রায় অর্ধশত প্রজাতির পাখির কিচিরমিচিরে মুখরিত থাকে পুরো এলাকা, যা অনেককে আকৃষ্ট করছে। কখনো জলে ভাসছে, আবার কখনো বা দল বেঁধে উড়ে বেড়াচ্ছে নদীর চারপাশে। একসঙ্গে ওঠানামায় পাখির ঝাপটায় চারিদিকে ছিটকে পড়া পানিতে সৃষ্টি হচ্ছে এক অপরূপ দৃশ্য। মনোরম এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে আসছেন পাখি প্রেমীরা। এখানে 12 মাসে আপনার বিভিন্ন জাতের পাখি থাকে, যেমন শামুকবাঙ্গা, বালিহাঁস, সাদাবক, রানীবক, আরো বিভিন্ন প্রজাতির পাখি। চিমিচি ডাক শুনতে অনেক ভালো লাগলে আমি মনে করি এইখানে যদি কারো মন খারাপ থাকে, যদি তারা আসে, এইখানে আসলে একদম মনটা অনেক ভালো হয়ে যাবে। ঝালকাঠি জেলার নলছিটির কুমারখালীতে এক সময় বহমান সুগন্ধা নদীর একটি অংশ কালের বিবর্তনে বন্ধ হয়ে গেছে। এই মরা নদীটি মরাগাঙ্গী নামে পরিচিত। এ জায়গায় না আসলে বোঝা যাবে না যে এ জায়গার সৌন্দর্যটা কি। কত রকমের পাখি, পাখির শব্দ। একটা পর্যটক এরিয়া হইলে যতটাই মন খারাপ থাকুক না কেন, এই জায়গায় বিকালবেলা আসলে তার মনটা ভালো হয়ে যাবে, যেটা ভাষায় বোঝানো সম্ভব নয়। চারিদিকে সবুজের সমারোহের মাঝে বিশাল জলরাশিতে প্রাকৃতিকভাবে পাখির অভয়ারণ্য তৈরি হয়েছে। উদ্যোগের অভাবে সম্ভাবনাময় পর্যটন খাত হিসেবে গড়ে ওঠেনি জায়গাটি। নেই পর্যটকদের জন্য বসার বেঞ্চ, আধুনিক নৌকা কিংবা সন্ধ্যায় পাখি দেখার মতো ব্যবস্থা। এটা দেখে আমাদের মন খুব খুশি লাগতেছে যে আসলে এত সুন্দর একটা পরিবেশ নলছিটিতে খুব পাওয়া দুষ্কর। এখানে একটা পর্যটক কেন্দ্র গড়ে তোলা হয়, তাহলে আমাদের শুধু এলাকার না, নলছিটি উপজেলা সহ বিভিন্ন লোকের একটা কর্মস্থান তৈরি হবে। জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের। দীপ্ত বার্তা কক্ষ। শেষ করছি দীপ্ত সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আখেরি মোনাজাতের শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ, কাল শুরু হচ্ছে দ্বিতীয় ধাপ। ব্রাহ্মণবাড়িয়া শহরের বর্জ্য থেকে জৈব সার তৈরির প্ল্যান্ট বন্ধ, ময়লার দুর্গন্ধে নাকাল নগরবাসী। এবং ঝালকাঠির নলছিটিতে গড়ে উঠেছে পাখির অভয়ারণ্য, দেখা যাচ্ছে অর্ধশত প্রজাতির পাখি।
এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।